আমরা একটু ঢুকে যাব। এই জায়গা থেকে আমরা মানে এটা আমি আর মানে রিপিট করতে চাচ্ছি না, কিন্তু এই জায়গা থেকে আপনারা কিছু জিনিস বুঝবেন বা শিখবেন। এখানে প্রেজেন্টেশনের কিছু জায়গা ছিল যেটা ন্যারেটিভ সামারি অর্থাৎ ডেসক্রিপশন, সেই জায়গাটাতে পরে যেটা আসলো সেটা কিন্তু ন্যারেটিভ সামারি না, এটা হচ্ছে অবজেক্টিভলি ভেরিফাইবল ইন্ডিকেটর, তারপরে মিনস অফ ভেরিফিকেশন, তারপরে অ্যাজাম্পশন। এনিওয়ে আমরা সেই জায়গাগুলোতে যাব। এটা জাস্ট আপনারা জাস্ট আমার যেটা আমি পরবর্তীতে স্লাইডগুলো দেখাবো এটার সাথে জাস্ট একটু মিলিয়ে নেবেন আর কি, তাহলে হয়তোবা আমাদের ইয়েটা আরো বেশি কম্প্রিহেন্ড হবে। আচ্ছা, দ্য লজিক্যাল ফ্রেমওয়ার্ক যেটা আমরা বলেছিলাম যে সামারি ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা প্রজেক্টের কিভাবে প্ল্যানিং লেভেল থেকে বাস্তবায়ন হবে তার সেটা আমরা দেখাই, এবং এটা মনে রাখতে হবে এটা হচ্ছে ডিজাইনিং স্টেজ। আমরা প্রজেক্টটাকে ডিজাইন করবো, কারণ একটা প্রজেক্টের তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে হিউম্যান রিসোর্স, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিসোর্স, আর একটা টাইম। এই তিনটাকে এক কথায় আবার ফাইন্যান্স বলা যায়। টাইমের মূল্য আছে, আবার হিউম্যান রিসোর্সের মূল্য আছে। তো এই প্রজেক্টে অনেক কোটি কোটি টাকা এই প্রজেক্টে থাকে, সেই কারণে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের আগে আমরা ট্রাই করি এটাকে আরো ঝালাই করে নিতে, যাতে প্রজেক্টটা বাস্তবে যে we cannot lose the money with three kinds of resources, or in one name it is a totally resources, এটা যাতে আমরা বিফলে না যাই। সেই জন্য প্রজেক্টটাকে অনেক ভাবে আমরা এটাকে আমরা রিয়েলিস্টিক করার চিন্তা করি। প্রজেক্টের ডিজাইন স্টেজে যদি গন্ডগোল থাকে, আমরা যেমন রিসার্চ ডিজাইনে যদি গন্ডগোল থাকে, তাহলে ডাটা কালেকশন করবো, যা রিপোর্ট লিখবো, সবকিছু ভুল হবে। তো সেই কারণে এই ম্যাট্রিক্স থেকে আমরা 4টা স্টেজে 16 ডিজিটের মধ্যে আমরা যা কিছু শিখছিলাম, শুনছিলাম, সেটা আমরা আরো বেশি করে বোঝার চেষ্টা করব। আপনারা মনে রাখতে হবে যে প্রজেক্টের এই যে 4টা ম্যাট্রিক্স আছে, একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্ট খুব ওতপ্রোতভাবে জড়িত, এবং একটা প্রজেক্ট থেকে অন্য প্রজেক্টে আপনি সুইচ করলে কিন্তু এইটার পুরো কম্পোনেন্টস ওভারঅল সবকিছু চেঞ্জ হয়ে যায়। এটা এমন না যে কপি পেস্ট করে কিছু করা যায়। তো এই স্লাইডের মধ্যে উনি যেটা প্রেজেন্ট করছিলেন সেখানে বাংলাদেশেরও নাম আছে, কথা আছে, আবার ওইখানে মানে একটা ট্র্যাডিশনাল ভঙ্গিতে উনি পড়াচ্ছিলেন আর কি। অনেকদিন পর আমরা সেটাও একটু স্মরণ করলাম। কিন্তু যদিও প্রজেক্ট ডিজাইনিং ম্যানেজমেন্ট এভাবে ভিডিওতে আসলে শো করাটা ভেরি ডিফিকাল্ট, আমাদের এটা প্র্যাকটিক্যালি একটা প্রজেক্ট ডিজাইন যদি আমরা সবাই মিলে না করি তাহলে হয় না। আমরা ঢাকা ইউনিভার্সিটি আমি যখন পড়াই তখন একটা টিউটোরিয়াল ক্লাস থাকে, সেখানে 4টা গ্রুপ করা হয়, এবং 4টা গ্রুপে বড় পেপার নিয়ে আসি, আমরা মোটা পেপার নিয়ে আসি, এবং এখানে একটা প্রজেক্টের নাম ধরে সবাই আমরা প্র্যাকটিস করি যে যা লার্ন করলাম সেটাকে আসলে ডিজাইন করতে পারি কিনা। এরকমের একটা ডিজাইন আমি আপনাদের সরি শেষের দিকে দেখাবো, এবং সেখান থেকে আমার মনে হয় আমরা অনেক কিছু জানতে বুঝতে পারবো। সেটা হচ্ছে একটা প্রজেক্টের মধ্যে 3টা জিনিসই থাকবে, সেটা হচ্ছে হোয়াট উই আর গোয়িং, হাউ উই আর গোয়িং, এন্ড হোয়াই উই আর গোয়িং। এবং ইন লাইন উইথ দ্যাট ওয়ান উই try to know about where it is going also, which it is going also, which external functions are interacting of the project, আমরা সেটা জানার চেষ্টা করবো। অর্থাৎ প্রজেক্টের মধ্যে কিন্তু শুধু হোয়াটই দেয়া থাকবে না, এটা কেন নিচ্ছি সেটাও দেয়া থাকবে, এটা কিভাবে নিচ্ছি সেটাও দেয়া থাকবে, মানে এটা মোর অ্যানালিটিক্যাল অন দ্যাট পয়েন্ট অফ ভিউ। এই ফ্যাক্টরস গুলো খুবই ক্রুশিয়াল সাকসেস গুলো আনার জন্য, যেটা একটা কম্পোনেন্টের সাথে অন্য কম্পোনেন্ট জড়িত। আপনি যদি একটা জিনিসে ইনপুট লেভেলে বা অ্যাক্টিভিটি লেভেলে একটা জিনিস কম দেন, সেটার আউটকাম আপনি পাবেন না, মানে একটা কম থাকলেই হবে না আর কি। সেরকম যেমন একটা ব্রিক একটা 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 বিল্ডিং তৈরি করতে গেলে যে এলিমেন্টস গুলো খুবই এসেনশিয়াল ইনপুটস লেভেলে, অ্যাক্টিভিটি লেভেলে, আপনি সবকিছু দিলেন, সিমেন্ট দিলেন না, আপনার কোনো বিল্ডিং হবে না। আপনি সবকিছু দিলেন, বালি দিলেন না, এটা হবে না। আপনি সবকিছুই দিলেন, কিন্তু এর মধ্যে একটা ইম্পর্টেন্ট এলিমেন্টস আছে যেটা মিসিং হয়েছে, সেটা দিয়ে হবে না তাহলে। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে আমরা অ্যাক্টিভিটি বা ইনপুট লেভেল বলে আমরা একেবারে লজিক্যাল ফ্রেমওয়ার্ক দিয়ে বুঝতে পারি, একদম লিস্ট করে করে যে এখানে হয়তো 200 ইনপুটস আছে বা 200 অ্যাক্টিভিটি আছে, সেটাকে আমাকে নিয়ে আসতে হবে, তাছাড়া প্রজেক্টটা ইমপ্লিমেন্ট হবে না। আমরা এটা বুঝতে পারি এখানে। একটা ব্যাপার, কি কি এক্সটার্নাল ফ্যাক্টরস গুলো আছে যেটা অ্যাজাম্পশনে আমাদের দেখেছি অ্যাসিউম করি, এবং অ্যাজাম্পশনের ক্ষেত্রে বলা হলো যে ইট ইজ বিয়ন্ড কন্ট্রোল। যেমন আপনি এগ্রিকালচার একটা প্রজেক্ট করছেন, আপনি হয়তো বা কিছু অংশ আপনি ন্যাচারাল
সানশাইনের উপর ডিপেন্ড করে। আপনি এখানে হয়তো বা অ্যাসাম্পশনে লিখলেন যে যেমন আপনি একটা খেলার আয়োজনই করছেন, আমরা ছোট্ট উদাহরণে যাই, সেখানে হয়তো ওয়েদার আপনার হাতের মধ্যে না, কিন্তু আপনি বিশ্বাস করছেন যে ওয়েদারটা আপনার ফেভারেবল হবে। তা না হলে প্রজেক্টটা প্রথমেই বাদ হয়ে যাবে। আমরা ওইগুলো বিয়ন্ড কন্ট্রোল বলি এই কারণেই যে ওগুলো আমরা করতে পারবো না, কিন্তু আগের থেকে যদি আমাদের ভেতরে ওই ধরনের একটা প্রস্তুতি থাকে তাহলে কিন্তু আমরা অনেক সময় সেটা মিনিমাইজ করতে পারবো। যেমন আজকে বৃষ্টি হতে পারে, আপনি ছাতাটা নিয়ে গেলেন, কিছুটা প্রোটেক্ট করলো, আপনাকে বৃষ্টি ঠেকাতে পারলেন না, কিন্তু আপনি নিজে সেভ হলেন কিছুটা। এরকম ব্যাপার আর কি, মানসিক প্রস্তুতিটা থাকে। আমরা ক্লাইমেট ভালনারেবিলিটি অনেক ধরনের শকস এর কথা জানি, এগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা এই জিনিসগুলোর যে ভালনারেবিলিটি এতটা মনে হয় না আমাদের কাছে। আমরা এটার মাধ্যমে বুঝতে পারি যে কি কি জিনিস আমাদের দরকার, কি কি জিনিস দরকার না। উনি যেটা লেকচার দিচ্ছিলেন ওখানে বললেন একটা কথা খুব ইম্পর্টেন্টলি যে কিছু জিনিস ডিলিট করতে হয়, যে ধরেছেন আপনি এটা বাদ দিতে হতে পারে কারণ এটা হয়তো দরকার নেই পরে, এটা মনে হচ্ছে আপনার, সেখানে আপনাকে জাস্টিফাই করে এটাকে বাদ দিতে হবে, না হলে এটা অতিরিক্ত খরচ বাড়িয়ে দিবে। আর প্রজেক্টের কস্ট আমরা এটা থেকে আন্দাজ করতে পারি। যখনই আপনি অ্যাক্টিভিটি গুলো নিবেন না, কতজন শ্রমিক লাগবে, কত কি লাগবে, তখনই আপনি কস্টটা জাস্টিফাই করতে পারবেন, এবং তার পরিপ্রেক্ষিতে আপনার যে বেনিফিটটা আফটার অল হবে সেটার সাথে কস্ট এফেক্টিভনেস অ্যানালিসিস এর মাধ্যমে যদি আপনি এটাকে ক্যালকুলেট করেন তাহলে খুব ইজিলি আমরা অনেক ধরনের ক্যালকুলেশন জানি। প্রজেক্ট অ্যাপ্রেজালের মধ্যে এই জিনিসগুলো আছে যে এটার মাধ্যমে আপনি খুব সহজেই কস্ট বেনিফিট কিনা এবং এটা প্রফিটেবল কিনা এটা আপনি জাস্টিফাই করতে পারেন। একটা স্ট্যান্ডার্ড লক ফ্রেমের মধ্যে আমরা বলেছিলাম যে গোল একটা ওভারঅল এইম, এটা আপনার কিন্তু মনে রাখতে হবে যে একটা প্রজেক্ট দিয়ে কিন্তু এই গোলটা উই ক্যান নট অ্যাচিভ। এই গোলটা আমরা ধরা থাকে, সেটা আমরা ওইটার মধ্যে যাই, আমাদের প্রজেক্টটা মোটামুটি অবজেক্টিভস পর্যন্ত থাকে, কিন্তু গোলের সাথে কানেক্ট হতে হয়, না হলে গভর্নমেন্ট এই প্রজেক্টটা কখনোই অ্যাপ্রুভ করবে না। গভর্নমেন্টের, আপনি মনে করছেন একটা ফ্যামিলি প্ল্যানিং প্রজেক্ট আপনি শুরু করবেন, পপুলেশন কন্ট্রোল, আমাদের দেশে 2 সন্তানের নীতি আছে, 1 সন্তান হলে ভালো হয়, মানে 2 সন্তান নেওয়া যাবে, একটা হলে ভালো হয়, এরকম একটা স্লোগান আছে আমাদের পলিসিতে, পপুলেশন পলিসিতে। সেখানে কিন্তু আপনি যদি বলেন যে 3টা সন্তান আমরা এই বাংলাদেশে দিতে চাই, এরকম একটা ফ্যামিলি প্ল্যানিং আমরা করতে চাই, তাহলে গভর্নমেন্ট প্রথমেই বলবে যে ইট ইজ কন্ট্রাডিক্ট উইথ মাই পলিসি, সুতরাং এই প্রজেক্টটা কোনোদিনই অ্যাপ্রুভাল পাবে না। সুতরাং সেই কারণে ওভারঅল গোলের সাথে যেহেতু ন্যাশনাল পলিসির একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে বা রিলেশন থাকে, সেই কারণে আমরা ন্যাশনাল গোলের দিকে যাব। অর্থাৎ আমাদের ছোট ছোট কাজগুলো আমাদের একটা কান্ট্রির একটা প্রজেক্টকে ইমপ্লিমেন্ট, এনজিওরা যে কাজগুলো করছে গ্রাসরুট লেভেলে এডুকেশনের জন্য, এটা আমাদের এডুকেশন ফর অল এই গোলটাকে সাপোর্ট করার জন্য করা হচ্ছে, কিন্তু একটা প্রজেক্ট দিয়ে কিন্তু এডুকেশন ফর অল হবে না। আমরা সেই জন্য অ্যাসাম্পশনে নিই যে অন্যান্য প্রজেক্টগুলো এই কমিউনিটিতে অব্যাহত থাকবে এবং এইটা হেল্প করবে আমাদের ন্যাশনাল গোলটাকে গোল পূরণ করার জন্য। আর আউটকাম যেটা পারপাস বলি আমরা, সেটা কিন্তু আমাদের প্রজেক্টে, যেমন আপনার পারপাস হচ্ছে বিজনেসে প্রফিট করা, এমপ্লয়মেন্ট তৈরি করা, আপনার হয়তো দুটো গোল পারপাস থাকতে পারে। এই পারপাসটা কিভাবে অ্যাচিভ করতে হবে, কারা এটার মাধ্যমে বেনিফিটেড হবে, এটা কখন বেনিফিটেড হবে, এটা যদি বলা হয় যে প্রজেক্টের আউটকামটা আসলে 10 বছর 15-20 বছর পরে, এরকম যদি থাকে তাহলে 20 বছর পরে আসবে। সেটা সোশ্যাল সার্ভিস প্রজেক্ট আমরা বলি যে এখন স্টুডেন্টদের, যেমন আপনি বলতে সেক্স এডুকেশন যদি আপনি প্রাইমারি সেকেন্ডারি স্কুলে দেন, এটার ইম্প্যাক্ট হয়তো আপনি ইমিডিয়েট পাবেন না, হয়তো বা সে ইমিডিয়েট হয়তো পেতে পারে, হয়তো বা তার চাইল্ড ম্যারেজটা বন্ধ হতে পারে, সে রিপ্রোডাক্টিভ হেলথের অনেক কম্পোনেন্ট জানতে পারে, কিন্তু হয়তো ফ্যামিলি প্ল্যানিং এ বা হেলথের ক্ষেত্রে এডুকেশন ফর অল বা হেলথ ফর অল, সবার জন্য স্বাস্থ্য, এটাও আমাদের একটা হেলথ পলিসিতে আছে, এইগুলো কিন্তু অ্যাচিভ করার ক্ষেত্রে সাংঘাতিক রোল প্লে করবে। তার যখন সে বড় হবে, জব পাবে, তখন সেই জিনিসগুলোকে বাস্তবায়ন করবে। এটা হচ্ছে লং টার্ম ইফেক্ট। ইমিডিয়েট ইফেক্ট, আমরা বিজনেস ওরিয়েন্টেড একটা প্রজেক্ট 6 মাস যদি লাভ না দেয় প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে, এরকম বিজনেস অনেক কমার্শিয়াল প্রজেক্ট আছে, যেটা আপনি মনে করছেন যে পেট্রোল পাম্পের থেকে শুরু করে দুনিয়ার যত সংখ্যক ইন্ডাস্ট্রি গুলো আছে, সেগুলো যদি আপনি 6 মাসই লাভ না পাই, সেই প্রজেক্টে কিন্তু আপনার হ্যাং হয়ে যাবে, বাদ হয়ে যাবে। আমরা ইমিডিয়েট ফ্রম দ্য ভেরি বিগিনিং we want to get more benefit from that project, এরকমও থাকে, এবং এগুলো আমরা জানতে পারি। আউটপুটস হচ্ছে জাস্ট অনেকগুলো অ্যাক্টিভিটি একটা আউটপুট তৈরি করে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, এটা যদি বুঝেন মানে খুব ভালো হবে। সেটা হচ্ছে যেমন আপনার আউটপুটটা হচ্ছে যে একটা তৈরি ক্লাসরুম, এটা আপনার আউটকাম, কিন্তু এই তৈরি আউটকামের জন্য অনেকগুলো অ্যাক্টিভিটিস আপনার হাতে নিতে হবে।
ফার্নিচার থেকে শুরু করে, রুম থেকে শুরু করে, ক্লিনিং থেকে শুরু করে, ইলেকট্রিসিটি সাপ্লাই থেকে শুরু করে, মাল্টিমিডিয়া সেট আপ করা, সাউন্ড সিস্টেমটা চালু করা, এগুলো সবকিছু একসাথে করলে কিন্তু একটা তৈরি ক্লাসরুম হয়। আমরা এটা দেখাবো পরে। তাহলে অ্যাক্টিভিটিস গুলো সরাসরি আউটপুটস এর সাথে যুক্ত। আউটপুটস হচ্ছে হবে না, অনেকগুলো ইনপুট, 10টা ইনপুট একটা আউটপুট তৈরি করে। যেমন তৈরি ক্লাসরুম, এটার পেছনে কিন্তু ফার্নিচার, তারপরে হচ্ছে রুমের ব্যবস্থা করা, ক্লিনিং এর ব্যবস্থা করা, উইথ অল আদার ফ্যাসিলিটিসটা যখন একটা রুমের মধ্যে একটা রেডি ক্লাসরুম কখন হবে, যখন অনেকগুলো অ্যাক্টিভিটিস সে করবে, তারপরে এর এর আউটপুট হিসাবে আমরা এটা পাবো। এটাকে আমরা আউটকাম বলি না, আউটকামটা একটু পারপাস আরো বড় হয়ে আসে, কিন্তু আউটপুট বলি, যে এগুলো কাজের ফলে একটা আউটপুট আসলো এটা আর কি। আর অ্যাক্টিভিটিস হচ্ছে লিস্ট করে আমরা একেবারে 100, 200, 300 বড় বড় প্রজেক্টে অনেক বেশি অ্যাক্টিভিটিস থাকতে পারে, অনেক বেশি। একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করবেন, সেখানে হয়তো বা 400-500 অ্যাক্টিভিটিস থাকতে পারে, ম্যান পাওয়ার থেকে শুরু করে, ইনভেস্টমেন্ট মানি থেকে শুরু করে, টাইম থেকে শুরু করে অনেক কিছু, প্ল্যানিং স্টেজের থেকে অনেক আলাপ আলোচনা, ডিসকাশন একটা ইনপুট হতে পারে। তো অনেক বিষয়টা এর মধ্যে হয়তো যুক্ত হবে, আমরা সেগুলো লিস্টগুলো কিন্তু খুব সহজে তৈরি করতে পারি, এবং এটা যখনই আপনি তৈরি করবেন তখন দেখবেন এর মধ্যে কোনো কিছু গ্যাপ থাকে কিনা, এটা আপনি কি ভেরিফাই করতে পারবেন খুব কুইকলি। দিস ইজ আপনারা দেখলেন যে ফ্রম দ্যাট লেকচার, দিস ইজ দ্য রিয়েল ফিগার অফ লজিক্যাল ফ্রেমওয়ার্ক। আপনার বাম পাশেরটা বাদ দিতে হবে, এটাকে সব জায়গায় এটা ম্যাচ করবে গোল, আউটকামস, বা এটাকে অবজেক্টিভস বলতে পারেন, আউটপুটস আর হচ্ছে অ্যাক্টিভিটিস। এখানে প্রজেক্ট ডেসক্রিপশন বা ন্যারেটিভস সামারি বলি আমরা এটাকে, এনএস। আর ইন্ডিকেটরস কে আমরা বলি অবজেক্টিভলি ভেরিফায়েবল ইন্ডিকেটরস, আমরা এটা ডেসক্রিপশনটা পরে আসবো। আর এটাকে বলে এমওভি, মিনস অফ ভেরিফিকেশন, আর শেষেরটাকে বলে অ্যাসাম্পশনস। এই বিষয়গুলো একটা প্রজেক্টে থাকে, এটা ডামি লজিক্যাল ফ্রেমওয়ার্ক, এটার মধ্যে আমরা সবকিছুকে বসানোর চেষ্টা করি। আমরা গোলের যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, যে গোল ইজ দ্য হায়ার লেভেল অফ অবজেক্টিভস, যেটা ওনার কথা থেকে বলছে যে অনেকগুলো পারপাস যখন একসাথে হবে একটা কান্ট্রিতে, ন্যাশনাল, এটা বলছিলাম ন্যাশনাল সেক্টরাল, হেলথ সেক্টরে কাজে লাগছে তার হেলথ অবজেক্টিভ গোলটাকে পূরণ করার জন্য, এটা হয়তো ন্যাশনাল অথবা একটা সেক্টরাল হতে পারে। যেমন একটা ডিস্ট্রিক্টে অনেক ধরনের সেক্টর থাকে, একটা এগ্রিকালচার সেক্টর থাকে, এমন প্রজেক্ট আসবে যে এগ্রিকালচার সেক্টর একটা কান্ট্রির সাথে জড়িত, মানে বাংলাদেশের 68 ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টের টোটাল হয়তো বা পারপাসটা, গোলটাকে সার্ভ করার জন্য, বা পারপাস মানে এখানে অবজেক্টিভসটাকে অর্জিত হলে আমরা গোলটাকে অর্জন করতে পারবো। অনেক 68টা জেলা থেকে যখন এ ধরনের বিষয় আসবে, যেমন গভর্নমেন্ট সোশ্যাল সেফটি নেটটাকে বেশি কার্যকর করতে চাচ্ছে, তো 68 ডিস্ট্রিক্টের ওভারঅল যে আমাদের পারপাসটা আমরা অর্জন করব, যদি মনে করি পারপাসটা হচ্ছে একটা ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টের মধ্যে আমরা এটা কি করতে পারি, সোশ্যাল সেফটি নেট প্রজেক্টটাকে বাড়াতে পারি, এবং এই ব্যাপারে তাদেরকে সোশ্যাল সেফটি নেটের যে মানিটা ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে এটার ইউজটাকে সম্পর্কে তাদেরকে আমরা সচেতন করছি। এটা যদি করা যায় তাহলে 68 ডিস্ট্রিক্ট যখন একসাথে করবে, তখন আমরা এই গোল লেভেলের যে আমাদের অবজেক্টিভসটা ছিল বা গোল যেটা আমাদের ছিল সেটা কিন্তু আমরা অর্জন করতে পারবো। তাহলে পারপাস বা অবজেক্টিভস হচ্ছে একটা 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 নির্দিষ্ট লোকেশনের জন্য ঠিক আছে, বা এটা একটা ইন্ডিভিজুয়ালের জন্য ঠিক আছে। আমরা যদি ইন্ডিভিজুয়াল সেক্টরে বিজনেসটাকে করি, তাহলে আমার পারপাসটা হচ্ছে আমার মুনাফা করা, আমার হচ্ছে মানি ইনভেস্টমেন্ট করে মুনাফা পেতে চাই, এটাই আমার একটা অবজেক্টিভ। কিন্তু প্রজেক্টের ক্ষেত্রে সে আরেকটা অবজেক্টিভ সে বলতে পারে যে না, আমার এই প্রজেক্ট একটা এন্টারপ্রাইজ এবং এখানে অনেকগুলো কর্মসংস্থান তৈরি হবে, সুতরাং লোকাল লেভেলে কর্মসংস্থানটা দেওয়াও আমার প্রজেক্টের একটা অবজেক্টিভ। তখন গভর্নমেন্ট বলবে যে গুড, সে শুধু লাভই দিচ্ছে না, আবার আরেকটা অবজেক্টিভ হতে পারে, একটা পোল্ট্রি ফার্ম করবে, সে বলছে যে মানুষের আমিষের অভাব পূরণ করবে, সে আরেকটা সে গোলের সাথে তার প্রজেক্টটা ম্যাচ করে, সেটা হচ্ছে যে হেলথের সাথে ম্যাচ করে, এমপ্লয়মেন্টের সাথে ম্যাচ করছে, আর হচ্ছে এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টের সাথে ম্যাচ। এই প্রজেক্টটা অন্ততপক্ষে 5-7টা প্রজেক্ট, এবং এটা এসডিজির সাথে ম্যাচ করতে পারে, এমপ্লয়মেন্ট, ডিসেন্ট এমপ্লয়মেন্টের ব্যাপারটা আছে, হাংরির ক্ষেত্রে আছে, পভার্টি রিজলভ করছে এটা ইনকামের মাধ্যমে লোকাল লেভেলে।
সো আমার প্রজেক্টটাকে যতটা আমি গোলের সাথে সংযুক্ত করতে পারবো, যতভাবে আপনি যত রেশনাল লজিক নিয়ে আসবেন এখানে, আপনার প্রজেক্টের ইম্পর্টেন্স এবং ভ্যালুটাকে ইট উইল ইনক্রিজ, এবং ন্যাশনাল লেভেলে এই প্রজেক্টের অনেক বেশি প্রায়োরিটি পাবেন। কারণ ন্যাশনাল এজেন্ডাকে অনেক প্রজেক্ট এটাকে টার্গেট করে, ফোকাস করে। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং পারপাস লেভেলে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল লেভেলে থাকলেই চলবে না, আপনার প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করতে হলে আরো কিছু সোশ্যাল আসপেক্ট বা ন্যাশনাল লেভেলের বিষয়ের সাথে আপনি এটাকে ইন্টারেক্ট করার চেষ্টা করবেন। আমরা যখন একটা প্রপোজাল জমা দিই তখন কিন্তু আমরা স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম লিখি। আমার প্রবলেমটা ইজ নট অনলি প্রবলেম দ্যাট ক্যান রিলেট উইথ মেনি প্রবলেমস and many national agenda, many policy, many laws। যেমন আপনি একটা ইন্ডাস্ট্রি করছেন, সেখানে আপনি ডিসক্রিমিনেশন রিডিউস করতে চাচ্ছেন, এটাতে শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট বা কনফ্লিক্টই আনরেস্ট বা ডিসক্রিমিনেশনই আপনি দূর করছেন না, বরং আপনি বলতেছেন হিউম্যান ডিক্লারেশনস অফ হিউম্যান রাইটস এর আসপেক্টটাকে আমরা দেখছি। আমরা ফ্যাক্টরি লটা যাতে পারফেক্টলি ইমপ্লিমেন্ট হয় এই প্রতিষ্ঠানে, সেটাও ব্যাপারে আমরা সজাগ থাকবো। গভর্নমেন্ট দেখবে যা, সাংঘাতিক ব্যাপার তো, ওরা যে কথাগুলো বলছে এটা তো আমার কান্ট্রিরও গোল, সুতরাং সেই প্রজেক্টের ভ্যালুটা অনেক অনেক বেশি হবে। আউটপুটস লেভেলে যেটা হচ্ছে যে আমাদের যে টার্গেট গ্রুপ গুলো আছে সেটার রেজাল্টটা সেটার সাথে ম্যাচ করে কিনা আউটপুটস লেভেলে। যেমন আমি একটা তৈরি ক্লাসরুম চাই, একটা ট্রেন টিচার চাই, আমি একটা রিক্রুটেড লোক চাই যারা ট্রেন প্রাপ্ত। এগুলো আপনার আউটপুট হতে পারে। এই আউটপুটটা কিন্তু পরে একটা ট্রেনিং কন্ডাক্ট করার ক্ষেত্রে হেল্প করবে। যে আপনি একটা ট্রেনিং ইনস্টিটিউট দিতে চাচ্ছেন, আপনার অবজেক্টিভস হচ্ছে টু ট্রেন দ্য পিপলস হু আর আনএমপ্লয়েড, প্রোভাইড দ্য স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সো দ্যাট দে ক্যান বি এমপ্লয়েড। এটা হয়তো আপনার পারপাস। তাহলে এইখানে আউটপুটসটা হবে আপনি একটা ক্লাসরুম চান, ট্রেনিং সেন্টার চান, রিক্রুটেড ট্রেনার চান, আর পার্টিসিপেন্ট চান। এটা চাচ্ছেন আপনার আউটপুটস লেভেলে। আপনার অ্যাক্টিভিটিস তাহলে প্রত্যেকটা আউটপুটস এর এগেইনস্টে কিন্তু অ্যাক্টিভিটিস হবে। যেমন একটা তৈরি ক্লাসরুম চাচ্ছেন, ট্রেনিং রুম, এটার জন্য কত ধরনের আপনার যে ধরনের ইনপুট আছে সবগুলো আপনার নিয়ে আসতে হবে। এটা রেন্ট করতে পারেন, আবার তৈরি করতে পারেন, লোকেশন ঠিক করতে হবে যেটার সাথে সমস্ত কমিউনিকেশন সিস্টেমটা মানুষ সহজে আসতে পারে, এরকম একটা সুইটেবল লোকেশন হতে হবে। লোকাল লেভেলে মানুষদের সাথে আলাপ করতে হবে, লোকাল গভর্নমেন্টের সাথে আলাপ করতে হবে, না হলে এখানে সেন্টারটা চলবে না। আপনি ডিস্ট্রিক্টের সাথে কথা বলতে পারেন, ডিসির সাথে কথা বলতে হতে পারে, আপনার উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলতে হতে পারে, আপনি ইউনিয়ন পরিষদের সাথে কথা বলতে হতে পারে, কারণ এটা একটা পার্টিকুলার ইউনিয়নের অধীনে, সুতরাং তার কনসেন্ট নিতে হতে পারে। সো এই প্রজেক্টে অনেক স্টেক হোল্ডার, এবং এই স্টেক হোল্ডারটাকে সেট করা, তাদেরকে সাথে কন্ট্যাক্ট করা, এটা কিন্তু একটা বড় ধরনের ইনপুটস। না হলে কিন্তু আপনি তৈরি ক্লাসরুম হলেই প্রথমে চেয়ারম্যান সাহেব বলবে, আরে তুমি মিয়া এখানে কোথায় ট্রেনিং সেন্টার করছো, আমি তো জানি না, এটা তো তুমি করতে পারো না, এখানে জানাও নি তো আমাকে, তুমি কার অনুমোদন নিয়েছো? সো there will be a lots of question. আমরা সেই জন্য বলতেছি যে participation, one kind of participation we must have to ensure in our luck friend. The people are very much know about that one. They are very much aware about that one. So এই রকমের কানেকশনের ভিত্তিতে না আসলে গভর্নমেন্টের কাছে এই ধরনের প্রজেক্ট দিলে বাস্তবায়ন হবে। এবং অনেক প্রজেক্টে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের সুপারিশ সহ যেতে হবে, ইউএনও সাহেবের সুপারিশ সহ যেতে হবে, ডিসি মহোদয়ের সুপারিশ সহ যেতে হবে। এছাড়া প্রজেক্টটা ইমপ্লিমেন্টেশনের বা অ্যাপ্রুভালের কোনো সুযোগ নেই। অনেক জায়গায় ডিসি মহোদয় নিজেই অনেক প্রজেক্টে সুপারিশ করতে পারে। আমরা ডিস্ট্রিক্ট লেভেলে, লোকাল লেভেলে যে এনজিও গুলো ফাংশন করে সেগুলো কিন্তু ওনারাই বা ওনাদের কোনো অঙ্গ প্রতিষ্ঠানই কিন্তু এটা সুপারিশটা বা এটার অনুমোদনটা দেন। তো সো এই জিনিসগুলো আমাদের সম্পর্কে আমাদের কিন্তু থাকতে হবে। অ্যাক্টিভিটিস দ্য মোস্টলি ইম্পর্টেন্ট থিংস। এবং অ্যাক্টিভিটিস লেভেলে যেমন আপনি বলতেছেন লোকাল টিচার্স নিয়োগ হবে, এখানে অ্যাসাম্পশন হবে যে লোকালি সেই জিনিসগুলোকে পাওয়া যায় কিনা। যদি না পাওয়া যায় তাহলে ইউ মাস্ট টু ব্রিং ফ্রম আউটসাইড আসলে তার বেতন, স্যালারি, বোনাস, খাওয়া দাওয়া, বাসা ভাড়া এগুলো বেশি লাগবে, লোকালি পাওয়া গেলে ভালো। সো এই ব্যাপারগুলো কিন্তু অনেক কিছু চিন্তার ব্যাপার আছে। আচ্ছা, কজ ইফেক্ট রিলেশনশিপের কথা আমি আগেই একটু বলেছিলাম যে এটা একটা অন্যটার সাথে রিলেট করে। ইনপুটস অ্যাক্টিভিটিস এর দুটোকে আমরা একই ধরেছি এখানে। আউটপুটস লেভেলটা আছে, পারপাস লেভেলটা বা অবজেক্টিভস লেভেল আছে, এবং গোল লেভেল আছে। কিন্তু দুটো জিনিস কিন্তু অসম্ভব ভাবে আপনার মনে রাখতে হবে। ইটস ভেরি
important indicator. First one is that under full control of project management, যা কিছু আপনি নিচ্ছেন ইনপুট বা অ্যাক্টিভিটিস লেভেলে বা আউটপুটস লেভেলে বা পারপাস লেভেলে, বিশেষ করে পারপাস লেভেল পর্যন্ত বা অবশ্যই আউটপুটস লেভেল পর্যন্ত, এটা কিন্তু পুরোটা আপনার ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্টের কন্ট্রোলে থাকতে হবে। আপনি কন্ট্রোল করতে পারেন না, আপনার বিয়ন্ড কন্ট্রোল এগুলো নিলে কিন্তু আপনি প্রজেক্টের ইনপুটস, অ্যাক্টিভিটিস বা আউটপুটস কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন না, এটা আপনি কন্ট্রোলই করতে পারবেন। এটা কন্ট্রোলের বাইরে চলে গেলে যদি বলা হয় যে হ্যাঁ এই প্রজেক্টের মধ্যে ট্রেনার আসবে বা ঢাকা থেকে, তখন চিন্তা করতে হবে ঢাকার সাথে আমার যোগাযোগ বাড়াতে হবে, কিভাবে আসবে, কতই হবে, কন্ট্রোল করতে পারবো কিনা, আমি এমন লোককে নিয়ে আসবো যারা এখানে হোটেলে থাকারই ব্যবস্থা করতে পারবো না, এমনও তো হতে পারে, এমনও তো হতে পারে। আপনি 5 জন ফরেনার নিয়ে আসলেন, এখানে এমন কোনো হোটেল নেই, আপনি যদি ভোলাতে চান ইউ উইল বি সারপ্রাইজ টু ফাইন্ড এ গুড হোটেল টু স্টে দেয়ার। সেখানে আপনি কোথাও জায়গায় থাকতে পারবেন না। ভোলাতে যে আমি একটা হোটেলে ছিলাম, সেখানে একটা রুম আমাকে দিল, সেইখানে তো there is no curtain, কোনো পর্দাই নেই, এরকমের একটা জায়গায় আমাকে থাকতে হলো পর্দা ছাড়া। এবং তারা, আমি বললাম যে এই ব্যবস্থা, তখন তারা কিছু কাপড় ওইখানে টানিয়ে দিল। আর আমাদের 3-4 জন কলিগ ছিল, তারা উইদাউট এনি কার্টিন তারা হয়তো বা থাকলো। সো এরকম জায়গায় কিন্তু আমাদের অনেক জিনিসের অপর্যাপ্ততা। সো উই মাস্ট হ্যাভ টু থিঙ্ক দ্যাট whether I can control the all elements and activities that I'm considering in my project. If the person is coming from Rangpur in Dhaka, so তাদের কিন্তু ডেইলি ওয়েস্ট অনেক বেশি হবে। কি আমি কন্ট্রোল করতে পারবো, নাকি আমি যতটা পারবেন আপনি কন্ট্রোলের মধ্যে সবকিছু রাখার চিন্তা করবেন। বিয়ন্ড কন্ট্রোল অফ দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট, কোন কোন জিনিসগুলো বিয়ন্ড কন্ট্রোল সেগুলোকে আপনাকে আগে ঠিক করতে হবে, এবং সেটার জন্য কিন্তু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আপনাকে করতে হবে, না হলে ইনপুট লেভেলেই অনেক প্রজেক্ট গুলো কিন্তু খুব ভিশনারি হয়ে যাবে, বেশি ভিশনারি হয়ে যাবে এবং ওভার এস্টিমেটেড হয়ে যাবে। ইউ ক্যানট কন্ট্রোল দ্যাট ওয়ান, ইউ ক্যানট অ্যারেঞ্জ দ্যাট ওয়ান, আপনি কিন্তু পাবেন না সেটা। এটা বড় ধরনের একটা ব্যাপার। আমরা কর্পোরেট গভর্নমেন্টস এর কথা চিন্তা করি যে দে আর প্রোভাইডিং অল টাইপ অফ সাপোর্ট। হোয়াই? বিকজ it is a package service and one stop package service. You are providing everything. You have the engineer, you have the management level people, you have a trained trainers, you have the very good administrator within, মানে সবকিছুই আপনার মধ্যে, আপনার জন্য কারোর কাছেই যেতে হচ্ছে না। একটা বিগ গভর্নমেন্টস এর ব্যাপারটা আপনি অনেক অনেক বেশি ইনশিওর করতে পারেন। সুতরাং এইগুলোর সাথে কিন্তু আপনি যদি ইনপুট অ্যাক্টিভিটিস লেভেলে কিছু জিনিস ঘাটতে থাকে, আউটপুটস আপনি পাবেন না। আর আউটপুটসে ঘাটতে থাকলে পারপাস লেভেলটা খুব জটিল হয়ে যাবে। আপনি পসিবিলিটি of the project success will be very limited, will be low, definitely, no doubt, because আপনি এগুলো কন্ট্রোলের বাইরে, এর ইনপুটটা খুব ভালো ম্যাচিং করে আপনি একটা প্রজেক্টকে সাকসেস করাতে পারবেন। দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। সেই কারণে প্রজেক্টের মধ্যে সবসময় একটা ব্যাপার থাকে যে লোকালি কোন কোন জিনিসগুলো অ্যাভেলেবেল হবে এবং সেটা তার কন্ট্রোলের মধ্যে আছে, সে ধরনের প্রজেক্টগুলোকে আপনাকে বাস্তবায়ন করার জন্য গভর্নমেন্ট এনকারেজ করবে। গভর্নমেন্ট ইজ অলওয়েজ থিঙ্কিং দ্যাট ফ্রম দিস প্রজেক্ট ইউ উইল বি এমপ্লয়েড, ইউ উইল মেক প্রফিট মানি, ইউ উইল গেট সাম কাইন্ড অফ সাপোর্ট। এটা কিন্তু গভর্নমেন্ট চায়, কারণ গভর্নমেন্ট তো বাংলাদেশের অল সিটিজেনের জন্য। হ্যাঁ, অল সিটিজেনের জন্য। তো যদি তারা কোনো ইনিশিয়েটিভ নেয়, ডেফিনেটলি গভর্নমেন্ট তাকে হেল্প করবে। কিন্তু গভর্নমেন্ট এটাও চায় না যে একজন ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্টে যে সে লস খাক, সে হচ্ছে লোনে ফেল করুক, এটা চায় না কিন্তু গভর্নমেন্ট। গভর্নমেন্ট চায় যে এই প্রজেক্টটা সে করতে পারবে, তার ক্যাপাসিটি লেভেলটাও দেখবে, তার হিউম্যান রিসোর্স ম্যান পাওয়ার দেখবে, যেমন এত ম্যান পাওয়ার আছে, প্রজেক্টটা বাস্তবায়ন করতে পারবে কিনা। আপনি যদি একটা ট্রেনিং সেন্টার করার ইয়ে দেন, তাহলে হাউ মেনি ট্রেনার্স ইউ হ্যাভ, সেটা দেখবে সে। লোকালি ডিমান্ডস আছে কিনা সেটা দেখবে। আপনি কিভাবে এই ট্রেনিংটা কন্ডাক্ট করবেন, তার অল ম্যাটার্স গুলো আপনার হাতে আছে কিনা। না হলে আপনি ফেল করতে পারেন, গভর্নমেন্ট চায় না কেউ, কোনো মানুষ ফেল করে সে লুজার হোক, এটা কিন্তু গভর্নমেন্ট চায় না। গভর্নমেন্ট ইজ মোর পাবলিক ওয়েলফেয়ার ওরিয়েন্টেড, ডিস্ট্রিক্ট ডিসি ইজ মোর পাবলিক ওয়েলফেয়ার ওরিয়েন্টেড, ইউএনও ইজ মোর পাবলিক ওয়েলফেয়ার ওরিয়েন্টেড। তারা চায় যে ইচ অ্যান্ড এভরি প্রজেক্ট উইল রান সাকসেসফুলি। সে কারণে তারা দেখে যে প্রজেক্টের মধ্যে এ ধরনের কোনো কমিটমেন্ট যদি না থাকে, দে উইল নট পারমিট এনি কাইন্ড অফ প্রজেক্ট। তারা বলবে যে এই প্রজেক্ট বাতিল হয়ে গেল, তার কারণটা হচ্ছে যে এই প্রজেক্টে যথেষ্ট কন্ট্রোলিং মেকানিজমটা অনেক উইক
ম্যান পাওয়ার অনেক উইক, ইনপুটস লেভেলে অনেক ঘাটতি আছে, ভালোভাবে ব্যাখ্যা করেনি, এরকমের কথা বলবে। ইনভেস্টমেন্ট ইজ ইনসিকিউর, আপনি বলতেছেন ইনভেস্টমেন্ট আপনি নিজে করবেন, ব্যাংক করবেন, কিন্তু আপনি ব্যাংকের কোনো কাগজপত্র জমা দেননি, তাহলে আপনাকে ব্যাংকের কাগজপত্র জমা দিতে হবে যে দ্য ব্যাংক, আই হ্যাভ কনসাল্টেড উইথ দিস ব্যাংক অ্যান্ড দে আর ভেরি মাচ রেডি টু গিভ মি লোন অর টু গিভ ডোনেট, অর ডোনেশনও আসতে পারে অন্য জায়গা থেকে, সেটার কমিটমেন্টও থাকতে হবে, লোনের কমিটমেন্ট থাকতে হবে, যে ম্যানেজারের কাছ থেকে লিখতে হবে যে ইয়েস উই হ্যাভ gotten applications from this vendors or from this project operator and they are trying to initiate this kind of project, and from my bank the loan will be available, সিগনেচার দিয়ে আনতে হবে, না হলে কিন্তু আপনার প্রজেক্টটা বাস্তবায়ন হবে না। আমরা একটা ব্রেকে যাব, এখন কখন যাব আমরা প্রায় সেটা আপনারা যখন ইচ্ছে যেতে পারেন, একটা ব্রেক আমাদের 10 মিনিটস এর একটা ব্রেক হবে, আমরা কখন সেই ব্রেকে যেতে পারি? দিয়ে দেন স্যার, এখন ব্রেক দিয়ে দেন স্যার কিছু। আচ্ছা, তাহলে আমাদের 26 আছে, 3:36 স্যার সহজ একটি সময় জামাত আছে স্যার, নামাজ আসরের নামাজে ব্রেক দিলে ভালো হতো। তাহলে ঠিক আছে, ওই সময় দেই। জি স্যার, নামাজটা কখন হয়? থেকে 4:30 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তাহলে 4:30 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, 4:30 থেকে না, তাহলে এখন দিব না ব্রেক? নামাজের সময় দিলে ভালো হবে। স্যার 4:00 থেকে 4:30 পর্যন্ত দেন, 4:00 থেকে। আচ্ছা, 4টা থেকে 4:30, রাইট, ওকে। তাহলে আমরা ক্যারি অন করি another 30 minutes, okay. The logic of a program is set of linked hypothesis. এটাকে হাইপোথিসিস আমরা বলছি কেন? এর মধ্যে একটা ম্যাটার আছে, যেটা ম্যাটারটা হচ্ছে ইফ এন্ড দেন এর প্রশ্ন আছে, এবং ইফ এন্ড দেন এই প্রজেক্টটাকে সারাক্ষণ ঘিরে থাকছে। It's very related. One component is dependent to go in another stage. One stage. For example, if you go in activities, if you have this, then you can go inputs. So if and then always circled with this lock frame. মনে রাখতে হবে যে অ্যাক্টিভিটিস লেভেলে যদি আপনি কোনো কিছু বাদ থাকে তাহলে আপনি আউটপুটে যেতে পারবেন না, আর আউটপুটে যদি কোনো কিছু বাদ থাকে তাহলে পারপাসে যেতে পারবেন না। আর পারপাসটা যদি ভালো করে সার্ভ না করি তাহলে, এবং আদার প্রজেক্টগুলো, সিমিলার প্রজেক্টগুলো না চলে, তাহলে কিন্তু গোলটা অর্জিত হবে না। সে কারণে আপনাকে এটা একটা সব জায়গায় একটা কম্প্রিহেন্সিভ and complete manners কাজ করে। আমরা প্রজেক্টকে বলি যে every stage you must have to consider comprehensive and complete manners of activities লাগবে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে, না হলে আপনি কিন্তু ঠিক নিচে থেকে উপরে উঠতে পারবেন না, আপনি ব্যাক করতে হবে। প্রজেক্ট ডিজাইনিং সেই এনশিওরিটি দিচ্ছে যে আপনি এটা করতে পারবেন। এটা যদি আপনারা চিন্তা করেন, প্রজেক্ট ইজ নট in a very easy straight way that you will achieve that one. ডিজাইনিং স্টেজটা কিন্তু অনেক বেশি শক্ত। আমি যে এটাতে কাজ করেছিলাম একটা, সেখানে আফ্রিকান একটা প্রজেক্টে একটা ছবি ওই ম্যানুয়ালি ইউজ করা হয়েছিল। সেখানে তারা চিন্তা করছে যে একটা প্রজেক্টকে কিভাবে এস্টাবলিশ করা যায়, লিঙ্কড আমরা বলি না যে ইফ দেন, এটাকে একটা চেইন লিঙ্ক, এটাকে আবিষ্কার করতে হবে, এবং এখানে অনেক ড্রাফটিং করতে হয় আপনাকে, হিউজ ড্রাফটিং, হান্ড্রেডস টাইম এটাকে ড্রাফটিং করতে হয়। তো তারপরে একটা রিয়েল একটা প্লজিবল একটা প্রজেক্ট আপনার হাতে আসে। অনেক থিঙ্ক আউটের প্রশ্ন আছে, এবং যারা সবচেয়ে ভালো হয় কমিউনিটি লেভেলের ভালো প্রজেক্টগুলোতে আমরা সবসময় কমিউনিটি পিপলকে এঙ্গেজ করা, বিভিন্ন স্টেক হোল্ডারদের, তাদের একটা আমরা বলি একটা হচ্ছে, আমি সেটা অনেকবার আয়োজন করেছিলাম, সেটা হচ্ছে কমিউনিটি কনফারেন্স। আমাদের ইউনিয়ন পরিষদ লেভেলে কিন্তু আমাদের যে বাজেটটা বাস্তবায়িত হয়, মানে বাজেটটা নেওয়া হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাকে বলা হয় যে ওইখানে বলা আছে তার চার্টারে যে তোমাকে একটা কমিউনিটি কনফারেন্স করে এই প্রজেক্টটা অ্যাপ্রুভ করতে হবে, বাজেটটা অ্যাপ্রুভ করতে হবে। তা আমরা অনেক ক্ষেত্রে করি, অনেক ক্ষেত্রে করি না। কিন্তু আমি যখন ইউএনডিপির একটা প্রজেক্টে ছিলাম, ইউনিয়ন পরিষদ বাজেটের ব্যাপারে বাংলাদেশে একটা বড় প্রজেক্ট ছিল, বড় ইউএনডিপি, সেটা আমি করেছিলাম। বড় প্রজেক্ট সারা বাংলাদেশ ব্যাপী, প্রায় 352 আমরা ডাটা কালেক্টরস নিয়োগ দিয়েছিলাম। সেটা বেশ আগে 2011 সম্ভবত অক্টোবর থেকে 2012 এপ্রিল পর্যন্ত সে প্রজেক্টে 6 মাসের একটা প্রজেক্ট ছিল ইউএনডিপির।
সেখানে আমি টিম লিডার হিসেবে কাজ করেছিলাম এবং বলেছিলাম যে বাজেট যখন ঘোষিত হবে একটা ইউনিয়ন পরিষদে সেখানে একটা কমিউনিটি কনফারেন্স করতে হবে এবং এই ধরনের কনফারেন্স আমি প্রায় গোটা বিশ্বে আমি লিড করেছিলাম সেই সময় বিভিন্ন জায়গায়, যে কমিউনিটি কনফারেন্সের এই ধারণাটা আমাদের দেশে ছিল না। আমি যখন ইউকেতে বিভিন্ন প্রজেক্টে আমি কাজ করছিলাম পিএইচডির সময়, বেশ ফিনল্যান্ডের একটা প্রজেক্টের সাথে কাজ করছিলাম, ইউকের একটা সোশ্যাল এক্সক্লুশন প্রজেক্টের সাথে কাজ করছিলাম, তখন কিন্তু আমরা এই কমিউনিটি কনফারেন্স কথাটা বলেছিলাম যে কমিউনিটি কনফারেন্সটা আসলে কিছুই না, কমিউনিটির বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসে তাদের সামনে কোন কোন ক্ষেত্রে টাকাগুলো আয় হবে, কোন কোন ক্ষেত্রে ব্যয় হবে, সেটার একটা পার্টিসিপেটরি বাজেট তৈরি করতে বলার কথা বলা ছিল। ইউএনডিপি সেটা ইউএনডিপি গভর্নমেন্টকে পরামর্শ দিয়েছিলেন যে ধরনের একটা বাজেট করলে সেখানে চেয়ারম্যান তো খুব লোকাল লেভেলে কাজ করে, তাহলে সেখানে পিপলস পার্টিসিপেশনটা নিশ্চিত হয়, মানুষ যাতে সবকিছু বুঝতে পারে। এই যে ট্রান্সপারেন্সি যে কথাটা আসলো, ইউএনডিপি আমাদেরকে দিলেন প্রথমে। স্যার এটা কি ওপেন বাজেট টাইপের কিছু? রাইট রাইট রাইট, একেবারে ওপেন। ইউনিয়ন পরিষদের যে আসলে সবকিছু ওপেন, ট্রান্সপারেন্সির ব্যাপারটা এখানে সব। ইভেন আপনার একটা জায়গায় একটা প্রজেক্ট হচ্ছে মানে বাড়ি নির্মিত হচ্ছে, সেখানেও ওপেন। কিন্তু এটা একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কত লোক কাজ করতেছে তার ম্যানেজারের ফোন নাম্বার থেকে শুরু করে সব। আমরা শুধু পুলিশের ফোন নাম্বার চাই, আমরা শুধু ডিসি ইউএনও মহোদয়ের ফোন নাম্বার চাই, কিন্তু তাদেরও ফোন নাম্বার থাকবে এবং লোকে যাতে, অর্থাৎ আপনি এখানে গোপনীয়তার কিছু নেই। গোপনীয়তা আছে সরকারের কাছে, সরকারি বিভিন্ন কাজে গোপনীয়তা আছে, কিন্তু যখনই আপনি পিপল সেন্টার্ড কাজ করবেন তখনই আপনার ওপেনের কাজ করা, ট্রান্সপারেন্সির কথা খুব বড় করে বলা আছে। এবং গত প্রায় বছর 32 ধরে ইউএনডিপি এবং বাংলাদেশ সরকার এই ট্রান্সপারেন্সির ব্যাপারে সারা বাংলাদেশে শত শত জায়গায় আপনার এটার প্রশিক্ষণ দিয়েছে যে ট্রান্সপারেন্সি কিভাবে করতে হবে, পিপল সেন্টার্ড কিভাবে করতে হবে, মানে রিয়েল ডেমোক্রেটিক প্র্যাকটিসটা শুরু হবে ফ্রম দ্য লোকাল লেভেল। স্যার এটা মনে হয় ইউনিয়ন পরিষদ অ্যাক্ট 2009 এ ইনকর্পোরেট করছে যে ওপেন বাজেটটা করতে হবে। হ্যাঁ, ওইটা করেছে, কিন্তু ওইটার এভালুয়েশনটাই আমরা করেছিলাম আর কি, যে 3 ইয়ার্স এর এভালুয়েশনটা কি হয়েছে এটা দেখেছিলাম। তো সেখানে যেটা ফাইন্ডিং ছিল সেটা আমি পুরোটা শেষ মানে বলতে চাই না, কিন্তু ওইখানে খুব কম ক্ষেত্রেই এই বাজেটটা, এই ধরনের বাজেটের প্রস্তুতি বা এই ধরনের বাজেট গ্রহণ করেছে বাংলাদেশ, এরকমই পেয়েছিলাম। এবং তার বিভিন্ন প্রতিবন্ধকতাগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ ইউএনও এবং ডিসি মহোদয়ের সাক্ষাৎকার নিয়ে সেই সময় কাজটা করা হয়েছিল। তো এনিওয়ে, আমরা যশোরে যখন ওইটা কাজটা করেছিলাম তখন যশোরে ডিসি মহোদয় থেকে শুরু করে একটা, আমরা তো একটু স্যাম্পলিং এর মাধ্যমে কাজটা করেছিলাম, সব ডিস্ট্রিক্ট গুলোতে যাইনি হয়তোবা। তো সেই রকম একটা বাজেট যদি আমরা করতে চাই তাহলে এটা কি আমরা বলছি যে এরকমের ওপেন ডিসকাশন হবে যে বাজেটে কোন কোন খাতে ব্যয় হবে, এটা যারা লোকাল লেভেলে যারা কমিউনিটি লিডার্স আছে বা জেনারেল পিপল আছে তারা কিন্তু এই ব্যাপারে পরামর্শ দিতে পারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে যে বাজেটটা এরকম করতে চাই। এখানে মানে ওপেন একটা বাজেটের কথা বলা ছিল। তো সেটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করি, লক ফ্রেমে কিন্তু কমিটি লেভেলের যদি কোনো কাজ হয়, স্যানিটেশন প্রজেক্ট থেকে শুরু করে নানান প্রজেক্টে যেখানে পিপলসদের পার্টিসিপেশন ভেরি ভেরি আর্জেন্ট, সেখানে কিন্তু আমরা এভাবে ওপেনলি তাদের সাথে আলোচনা করে এই লক ফ্রেমটা নিতে পারি, যেখানে কি কি কাজ আছে। লোকাল পিপলরা কিন্তু বলতে পারে যে আমাদের এইখানে লোকালি অ্যাভেলেবল কি কি বিষয় আছে, ভলেন্টারি কত এফোর্টস পাওয়া যেতে পারে। উই মাস্ট হ্যাভ টু সিক দ্য অ্যাসেসমেন্ট অফ দ্য প্রবলেম লোকাল কনটেক্সট, যে এই কাজটা আমরা করতে চাচ্ছি এটা পসিবল কিনা। কারণ প্রজেক্ট হয়তো আসে, ফান্ডিং করে গভর্নমেন্ট বা বাইরের কোনো ডোনার, কিন্তু প্রজেক্টটা বাস্তবায়ন হয় কিন্তু লোকালি, এবং লোকাল পিপলদের, গ্রাসরুট পিপলদের কিন্তু পার্টিসিপেশনে নিশ্চিত করার ব্যাপারে প্রজেক্টে বড় করে বলা থাকে যে এভরিবডি উইল পার্টিসিপেট অ্যান্ড প্রোভাইড ডিসিশনস ফ্রম দ্য লোকাল লেভেল। ওই যে আমরা প্রবলেম ট্রিতে যেটা কাজ করেছিলাম, যে প্রবলেমগুলো আসলে থাকে কমিউনিটির ভেতরে, দ্বন্দ্বগুলো থাকে কমিটির ভেতরে, সুস্থতাও থাকে কমিটির ভেতরে, পার্টিসিপেশনও থাকে কমিটির ভেতরে। তাদের কাছ থেকে তাদের কনসেন্ট নিয়ে যদি প্রজেক্টটা করা হয়, দ্যাট প্রজেক্ট উইল বি মোর প্রেফারেবল, মোর পার্টিসিপেটরি, মোর প্র্যাকটিক্যাল, মোর রিয়েল, মোর ইমপ্লিমেন্টেবল। তাছাড়া প্রজেক্টগুলো কিন্তু লোকাল লেভেলে বাস্তবায়ন করা খুব কঠিন। তো আমরা ওইখানে দেখতে যে জিনিসটা দেখি যে ইনপুটস অ্যাক্টিভিটিস লেভেলে এবং আউটপুট পারপাস এবং গোল লেভেলে কিন্তু আমরা এইরকম দেখি যে ওয়াটসন একটা প্রজেক্ট আছে, এটার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। আমি বলেছিলাম একটা এক্সাম্পল যে স্যানিটেশন প্রজেক্টের একটা কাজ করেছিলাম,
ইনক্রিজিং ফান্ডিং ফর ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, এটা হচ্ছে আমরা একটা বিষয় ধরতে পারি, কিন্তু এটার সাথে যে জিনিসটা গোলটা জড়িত, এটা অনেক বড় জায়গায়, অনেক মানে বলছি যে রিডিউসড ইনসিডেন্স অফ ওয়াটসন রিলেটেড ডিজিজ, ওয়াটসন যেটা ওয়াটার স্যানিটেশনের যেটা হাইজিন অ্যান্ড স্যানিটেশন, এইটার সাথে রিলেটেড যে ডিজিজ গুলো আছে এটা কমাতে চাই, আমার গোল হচ্ছে এটা। কিন্তু আমি তাদেরকে দিব কি, দিব হচ্ছে যে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন দেব, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন দেবো, এবং এখানে আমার অনেকগুলো অ্যাক্টিভিটিস করতে হবে, যেন ইমপ্রুভ স্ট্র্যাটেজিক প্ল্যান করতে হবে আমাকে, যে প্রজেক্টটা খুব ইমপ্লিমেন্ট হবে, এবং এমন একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করতে হবে ক্যারিসমেটিক এবং পার্টিসিপেটরি, যে প্ল্যানে সবাই আসতে চায়, মানে সবাইকে সংযুক্ত করা যায়। ইউজ প্রুভেন মেথোডোলজিস অর অ্যাপ্রোচেস উইথ কি স্টেক হোল্ডার, এখানে আমার অ্যাক্টিভিটিস হবে যে আমাকে অনেক বেশি ম্যাথোডোলজিক্যালি সাউন্ড হতে হবে, যাতে কি স্টেক হোল্ডার কোনো কিছু এটা থেকে বাদ না পড়ে, এরকম। আউটপুট লেভেলে দেখি মোর ওয়ার্কস এন্ড ফ্যাসিলিটিস ইন প্রায়োরিটি এরিয়াস, আমাদের ওয়ার্কস এন্ড ফ্যাসিলিটিস অ্যাভেলেবল করতে হবে, এবং সাস্টেইনেবল ম্যানেজমেন্ট অফ ওয়ার্কস এন্ড ফ্যাসিলিটিস শুধু অ্যাভেলেবল করলেই চলবে না, আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের যুগে আমরা চিন্তা করছি যে এটাকে সাস্টেইনেবল অ্যান্ড সাস্টেইনেবল ম্যানেজমেন্ট যাতে হয় এটা, অর্থাৎ আমরা একটা জিনিস আমরা কোস্টাল বেল্টে কিন্তু অনেক রকম প্রজেক্ট আমরা কাজ করেছি আমি নিজেই, সেটা হচ্ছে যে মানে হারভেস্টিং এর জন্য কাজ করেছিলাম, যেটা কাজ করেছিলাম ওয়াটার পিউরিফাইড পানির জন্য কাজ করেছিলাম, একদম কক্সবাজার থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত এই বেল্ট গুলোতে কাজ করা ছিল আমার। সেখানে আমরা দেখেছিলাম যে লোকালি অ্যাভেলেবেল এবং ম্যানেজেবল এমন একটা ওয়াটার রিজার্ভার তৈরি করব, যেটা তারা কন্ট্রোল করতে পারবে, ম্যানেজ করতে পারবে। এটা ওয়ার্ল্ড ভিশন কাজ করেছিল ওইখানে, এবং ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্টটা ছিল, এই প্রজেক্টে আমি অনেকগুলো জায়গায় আমি ট্রাভেল করেছিলাম। সেখানে আমরা মানে লোকালি পিপলদের পার্টিসিপেশন এমন একটা রিজার্ভার তৈরি করেছেন, যে রিজার্ভারে ওরা পানিটা ধরে রাখতে পারে, এবং এই পানিটা যাতে পরবর্তীতে তারা ইউজ করতে পারে। আর কাল্টিভেশনের জন্য যেটা ছিল সেটাতে ছিল খুলনা থেকে শুরু করে একেবারে আবার কক্সবাজার পর্যন্ত, এখানে কিভাবে কাল্টিভেশনটা করা যায়, লোনা পানিতে অনেক অসুবিধা হচ্ছে। আর একটা প্রজেক্টে আমার একটু কাজ করার অভিজ্ঞতা হয়েছিল, যেটা হচ্ছে যে লোনা পানি খেলে প্রেগনেন্ট মারা বিশেষ করে খারাপ হয়, এবং প্রেগনেন্সি রেটটা কমে যায়, মানে ফার্টিলিটিটা কমে যাচ্ছে। এটা একটা খুব সাংঘাতিক একটা প্রজেক্ট ছিল, আমি খুব অল্প একটু কাজ করেছিলাম এটাতে, আমার খুব বেশি কাজ করার সুযোগ হয়নি, এফজিটি করেছিলাম। তো সেখানে তারা এটা বলেছে তাদের এক্সপেরিয়েন্স থেকে, লাস্ট 30 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থেকে তারা বলেছিল হ্যাঁ এরকমের ফার্টিলিটি কমে যাচ্ছে, বন্ধাত্বের পরিমাণটা বাড়ছে। এটা খুব আতঙ্কের একটা ব্যাপার ছিল অবশ্য। প্রজেক্টটা ইমপ্লিমেন্ট হচ্ছে এখনো অন্য জায়গাতে। তো ওই লোকাল পিপলদের যে পার্টিসিপেশন ছাড়া কিন্তু কোনো প্রজেক্ট ওখানে বাস্তবায়ন করা যায় না, ওই লোকাল কনটেক্সটটা টোটালি ডিফারেন্ট। তো এখানে যদি সাস্টেনেবল ম্যানেজমেন্ট না করা যায়, ধরনের প্রজেক্টগুলো রান করা যায় না, এবং ফেজ আউট করতে পারবেন আপনার প্রজেক্টে। আপনি দেখবেন ওয়ার্ল্ড ভিশন মুসলিম এইড যে প্রজেক্টগুলো নিচ্ছে, এটার বা আপনি ইসলামিক রিলিফের যে প্রজেক্টগুলো নিচ্ছে, এখানে যারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মোর ওয়েলফেয়ার ওরিয়েন্টেড, ওয়েলফেয়ার মানে ফেসিক যাদের বেশি, তারা কিন্তু ফেজ আউট হয়, অর্থাৎ একটা প্রজেক্ট 10 বছর চালানোর পরে ওখান থেকে প্রজেক্ট থেকে উঠে আসে তারা, কিন্তু সাস্টেইনেবল ম্যানেজমেন্ট ওরা করে রেখে আসে সিবিওস দের মাধ্যমে। এবং সেটা না করতে পারলে কিন্তু প্রজেক্টগুলো কিন্তু বেশিরভাগ প্রজেক্ট লং টার্ম ইম্প্যাক্ট সেটা হবে না, যেটা আমরা বলছি যে মোর ফ্যামিলিজ হ্যাভ সেফার অ্যাক্সেস টু ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। এটা আমাদের পারপাস, যে আমরা সব মানুষের কাছ থেকে সেফার ওয়াটার দিব, স্যানিটেশন ব্যবস্থা দেব, যাতে করে তারা এ ধরনের অবস্থা না হয়। এবং এটা করলেই আমরা কিন্তু ওই পার্সন রিলেটেড যে ডিজিজ গুলো আছে সেটা আমরা কমিয়ে ফেলতে পারবো। এবং এটা হয়তো আমাদের গোল, হেলথের একটা গোল ছিল। আপনি এসডিজির ভেতরে যদি ঢুকেন তাহলে দেখবেন এই ধরনের একটা গোল আমাদের ইন্ডিকেটর আমাদের সেট করা আছে ওভারঅল হেলথের মধ্যে। এটা একটা ব্যাপার। এবং এটার জন্য যে ছবিটা দেখিয়েছি, এটার মাধ্যমে বলতে চাচ্ছি যে প্রজেক্টটা রাতারাতি হয় না। একজন যদি পিএইচডি করতে চায়, আমরা দেখছি যে তার 4-5 বছর একটা ড্রিম থাকে। একটা প্রজেক্ট আপনি মুরগির খামার করবেন, আজকে ভাবলেন কালকেই করে ফেললে আপনি বিপদের মধ্যে পড়বেন। ইউ হ্যাভ টু কনসাল্ট উইথ দ্যাট ওয়ান নিয়ারলি 1 ইয়ার। 1 ইয়ার ধরে আপনি প্ল্যানিং এ থাকেন, প্ল্যান করে দেখেন যে এটা ঠিক আছে কিনা। অনেক মানুষকে দেখাতে হয়,
পিএইচডি একটা প্রপোজালে যেমন আমি বলি যে তোমার বাচ্চা মেয়ে যদি থাকে তার কাছে জিজ্ঞাসা করো, তোমার বাবার কাছে জিজ্ঞাসা করো, বন্ধুদের কাছে জিজ্ঞাসা করো, কোনো টিচার পেলে তাকে জিজ্ঞাসা করো, তোমার যে পড়াইছে তার সেই সমস্ত টিচারের কাছে জিজ্ঞাসা করো, দেন ইউ উইল গেট দ্য রিয়েল ইনকর্পোরেট রিয়েল থিংস ইন ইউর প্রজেক্ট, যেটা ভালো কি খারাপ এটা। তো প্রজেক্টের এই বিষয়টা আমরা যখন চিন্তা করি তখন বলি যে ইট ইজ এ ভেরি লং টার্ম প্রসিজিওর, বিট লং টার্ম। কারণ এই চেইন গুলোকে আপনাকে আবিষ্কার করতে হলে ইউ মাস্ট হ্যাভ টু থিঙ্ক থরলি each and everything in a project, even it is a very small project. For examples, you are starting a family farming, for examples. So you have 3 bighas land, or starting a family farming, so that family farming এর আসল charisma কোথায়? Each and everybody may have the participation. আমরা তেতুলিয়াতে যে চায়ের বাগান আমি 2016 ডিসেম্বরে ভিজিট করেছিলাম। এটা একটা ফ্যামিলি ফার্মিং টি গার্ডেন এন্টারপ্রাইজ, যে আপনার পরিবারের সবাই, বাচ্চা ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই, এটা না যে তারা স্কুলে যাচ্ছে না, এটা মানে দে ক্যান পার্টিসিপেট। একটা ফ্যামিলি টেক্সটাইল এন্টারপ্রাইজ আমরা কাজ করেছি অনেকগুলো প্রজেক্টে। বা কিছুদিন আগে আমরা এরকমের একটা প্রজেক্ট দেখে আসলাম হচ্ছে নাটোরে একটা প্রজেক্ট দেখতে গেলাম। ওইখানে যে স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি আছে, বেসিকের প্রজেক্ট গুলো দেখলাম। ওখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি ভিজিট করলাম, তার মধ্যে একটা ইন্ডাস্ট্রিতে অনেকক্ষণ সময় পাস করেছিলাম। সেটাতে যে জিনিসটা ওরা করেছে সেটা হচ্ছে যে মানে লোকাল প্রোডাক্ট তারা করে, তারা চানাচুর খাওয়ালো আমাদেরকে, বা তারা যে সেই প্রতিষ্ঠান আবার লোকালি ফার্মিং করে, অনেক ধরনের ফ্রুটস খাওয়ালো তাদের। ফ্রুটস এর মধ্যে আমার ভালো লাগলো হচ্ছে যে বিদেশি কিছু ফ্রুটস তারা তৈরি করতেছে এখানে, সেটা খাওয়ালো, ভালো লাগলো। তো এই যে প্রজেক্টের কথা বলেছি, এই প্রজেক্টটা কিন্তু আপনার ওই যে করেছে তার ম্যানেজারের সাথে, যে করেছে ড্রিমার, যে তার সাথে আলাপ হলো দীর্ঘক্ষণ, এবং তারা বলেছে যে আমার এটা স্বপ্ন ছিল, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল। আমার বয়স যখন 40-42 বছর হলো আমি তখন প্রজেক্টটা শুরু করেছি, কিন্তু আমি ভাবতে শুরু করেছি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন থেকেই। তো এটা ভাবনাটা আপনাকে বাস্তবায়ন করতে হলে কিন্তু অনেকগুলো এক্সপেরিয়েন্স আপনার মধ্যে নিয়ে আসতে হবে। আমরা গভর্নমেন্ট থেকে ওই এক্সপেরিয়েন্স গুলো এখানে শেয়ার হয়েছে কিনা সেটা কিন্তু এনশিওর হতে চায়, যে প্রজেক্টে সে দাঁড়াতে পারবে কিনা। প্রজেক্টে দাঁড়াতে না পারলে সে পড়ে যাবে এবং তার অনেক লস হবে। গভর্নমেন্ট ডাজন্ট ওয়ান্ট টু see the loser entrepreneurs, never. এটা সে চায় না, সে চায় যে তার মধ্যে কিছু ক্যাপাসিটি আছে, how he can use that capacity and what is the potentiality of that project. এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। what is the commitment of the project, whether it is the real commitment or the overestimated commitment থাকলে হবে না। visionary তো ডেফিনেটলি থাকতে হবে। it is too much visionary, it is not possible to implement, but it looks very nice. You have given a lots of papers and a lot of approval, but when I think in the reality of that particular context, it looks that it is not favorable, it is not implementable, many things. আমরা প্রজেক্টে যে সমস্ত অ্যাপ্রুভাল দেওয়া হয় তাই সে সমস্ত এক্সপার্টদের কাছে পাঠানো হয়, রিসার্চ প্রপোজাল দেয় যখন আমাদের এক্সপার্টদের কাছে পাঠায়, তখন আমরা বলি যে প্রজেক্টে যে অবজেক্টিভস গুলো ধরা হয়েছে, যে অ্যারেঞ্জমেন্ট গুলো নেওয়া হয়েছে, ইনপুটস গুলো নেওয়া হয়েছে, ইটস নট পসিবল টু অ্যাচিভ দ্যাট ওয়ান, আমরা সেই প্রজেক্টগুলোকে বাতিল করে দিই। তো এরকম একটা ব্যাপার আমি বলছি যে লোকাল লেভেলে কাজ করতে হলে লোকাল স্টেক হোল্ডারদের সাথে খুব বেশি পার্টিসিপেট করতে হবে। এই ধরনের প্রজেক্টে, বিশেষ করে ওয়াটসনের প্রজেক্টগুলোতে লোকাল পার্টিসিপেশনের একটা বিরাট রকমের একটা ব্যাপার রয়ে গেছে। অনেক প্রজেক্টে হাজবেন্ডের পার্টিসিপেশনের ব্যাপার রয়ে গেছে, দো ইনভলভ ইজ ওয়াইফ। অনেক প্রজেক্টে চিলড্রেনদের, যেমন আমরা ভোলাতে চাইল্ড ম্যারেজের উপরে যে প্রজেক্টটা আমরা করে আসলাম, গভর্নমেন্ট প্রজেক্ট নিয়েছে, বিশেষ করে প্ল্যান ইন্টারন্যাশনাল, যে চাইল্ড ম্যারেজ কমাতে হবে, স্কুল বেসড প্রজেক্ট নিয়েছে তারা। কিন্তু এখানে প্যারেন্টদের রোলটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে চাইল্ড নিজেই না, বাবা মাই বেশিরভাগ দিচ্ছে, তাদের কোঅপারেশন করতে হবে, কমিটমেন্ট থাকতে হবে প্রজেক্টে। এবং আমার প্রজেক্টে যদি চাইল্ডদের পার্টিসিপেশন, স্কুলের পার্টিসিপেশনটা নিশ্চিত না করা যায় তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট, বিকজ উই ওয়ান্ট টু কিপ অল চিলড্রেন under 18 children, all under 18 or 19 children in a school. এটা দেখতে চায়, স্কুলে কোঅপারেশন থাকতে হবে।
ইভেন আমরা এটা বলেছি যে if anybody has got married in under 18 or 19, please keep them in a school. Don't shoot them. তারা ক্লাসে থাকুক, না হলে আমরা চাইল্ড এডুকেশনের দিক থেকে ড্রপ আউট রেটটা অনেক বেশি পাবো। ইটস ভেরি ডিফিকাল্ট in this country. We are facing a lot of problems about primary and secondary education, because primary education, if we look that one, the girls admission rate is higher than the male. When you come in a class 5, go in class 6, I see that 30% children already dropped out because they are taking preparation for child marriage. If you go in class 8, another 20% or 30% will be dropped, 60%. If you go in class 9, 70% drop out. In some cases, dropout rate is much higher in some locations. Why? Real contexts are different. The parents, they can be a role play করার ব্যাপার আছে, relatives their role play করার ব্যাপার আছে। তো আমরা যদি এই ধরনের প্রজেক্ট নিই, তাহলে আমরা এই ধরনের স্টেক হোল্ডার গুলোকে ইনভলভ করা হয়েছে কিনা, থানার ওসি সাহেবকে ইনভলভ করা হয়েছে কিনা, ইউনো মহোদয়কে ইনভলভ করা হয়েছে কিনা, ডিসি মহোদয়কে ইনভলভ করা হয়েছে কিনা এই প্রজেক্টে। কারণ দিস ইজ দ্য সুপ্রিম অথরিটি ইন অল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তার কাছে রিপোর্ট। যে আমরা চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে ভোলার ডিসি মহোদয়ের সাথে আলাপ করেছিলাম প্রায় আমার মনে হয় ঘন্টা 4 এবং তারা নানান ড্রিমের কথা শুনেছিলাম যে ভোলাটাকে কিভাবে চাইল্ড ম্যারেজ, এটা হাইয়েস্ট চাইল্ড ম্যারেজ রেট ইন ভোলা ইন বাংলাদেশ, সেটা টার্গেট করেছে। মাদ্রাসার স্কুলের টিচারদের সাথে, প্যারেন্টসদের সাথে এবং স্টুডেন্টদের সাথে এবং নর্মাল স্কুলের টিচার্স প্যারেন্টস এবং সাথে লোকাল লিডার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওসি মহোদয়, সবাইকে এখানে ইউএনও ম্যাজিস্ট্রেট সবাইকে এটার সাথে ইনভলভ করা হয়েছে। যে কমিটি ফর্ম করা হচ্ছে সেখানে সবাই আছে। So we are focusing one key point is DC district level is the key point, and he will handle each and everything and he will get all report. We are making the reporting system of child marriage. So এই ধরনের প্রজেক্টে আমরা যত বেশি লোকাল সেন্ট্রিক হবে তত বেশি কিন্তু এটা ইমপ্লিমেন্টেশনটা তত। অনেক কথা হচ্ছে, অনেক কথা হচ্ছে তো। So if we say about inputs, outputs, and outcomes impact, and then impact, outcomes means objectives. So inputs means all of the resources and materials. It can be the human resources, can be finances, can be materials, can be training, can be natural resources, can be natural materials, can be lots of inputs. It depends on a particular project. If it is the construction project, that these are the four types is a big header. Materials means many things. Eat, cement, brick, cement, all are materials. Furniture, all wood, everything is. Also the human resources lots. Outputs, the product. Development plan. I mean that local level development planning has been approved by the local institution, something like that. Studies, reports, information campaign, legislation, many things. Outcome, knowledge, behavior change, improved practices, increased services, leading investment, improved legislation passed, many things. I mean that this is generally depends on the what type of project it is, depends on the outcomes of that one. The impact go in at national level, increasing financing, sale, increase employment, increase profitability, increase export. All might be, some cases, not all, but some cases, one or two can be the impact. এটা তো ইনপুট অ্যাক্টিভিটিস আউটকাম মাধ্যমে চলে, অ্যাক্টিভিটিস আউটপুটস আউটকামস এন্ড গোলস এটার মাধ্যমে চলে। আমরা এখন যে স্লাইডটা দেখব সেটা হচ্ছে আপনি যখন প্ল্যান করবেন সেটাকে বলছি আমরা ডাউনওয়ার্ডস প্ল্যান করবেন আপনি, যেটা ইনপুটস লেভেলে। এবং ডাউনওয়ার্ডস প্ল্যান যদি আপনি না করেন, ইউ ক্যান নট গো দ্য আপওয়ার্ডস। এবং আপওয়ার্ডস প্ল্যানের মধ্যে আপনার গোল এন্ড অ্যাজাম্পশন থাকবে।
মিডিয়াম অবশ্যই পারপাসের মধ্যেও কিছুটা যাবে। আমরা যে উপর থেকে নিচের থেকে যে উপরে উঠতে চাই, এটাকে আমরা বলছি সেই জন্য প্ল্যান ডাউনওয়ার্ডস, মানে প্রজেক্ট ডিজাইনিং ম্যানেজমেন্টে লক ফ্রেম ইজ এ ডাউনওয়ার্ডস প্ল্যান। আই মিন দ্যাট এটা মোর ডিসেন্ট্রালাইজড প্ল্যানের কথা বলছি আমরা। একটা লক ফ্রেমের মধ্যে ডিসেন্ট্রালাইজড প্ল্যান সিস্টেমটা কতটুকু ইমপ্লিমেন্ট হয়েছে, উই মাস্ট হ্যাভ টু ইনশিওর দ্যাট ওয়ান ফার্স্ট। বিশেষ করে অ্যাক্টিভিটিস লেভেলে এবং আউটপুটস লেভেলে এখানে যত বেশি ডিসেন্ট্রালাইজড প্ল্যান হবে, ডাউনওয়ার্ড প্ল্যান হবে, এখানে লোকাল পিপলদের কতটা পার্টিসিপেশনের স্পেসটা রাখা হয়েছে। আমার একটা লেখা আছে, সেটা ভেরি ইন্টারেস্টিং লেখা, সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য স্পেসেস অফ লোকাল পিপলস ইন পার্টিসিপেশন প্রসেস ইন ডেভেলপমেন্ট প্রজেক্ট। এবং সেই লেখাটা সেইজ একটা জার্নালে পাবলিশ করেছিল, এবং সেটাতে আমি দেখানোর চেষ্টা করেছি যে বাংলাদেশের এনজিওরা যে সমস্ত প্ল্যান গুলো নিচ্ছে, পার্টিসিপেশন প্ল্যান প্রজেক্ট গুলোতে প্ল্যান করছে, সেখানে ডিসেন্ট্রালাইজেশন কতটা হয়েছে। এবং এখন গভর্নমেন্ট লেভেলে তো ডিসেন্ট্রালাইজেশন একটা বিরাট জায়গা। ডিসেন্ট্রালাইজড আমরা অ্যাডমিনিস্ট্রেশন বলছি, যেটা একদম ইউনিয়ন পরিষদের একটা ওয়ার্ড থেকে শুরু হয়ে এটা ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত, যে ডিভিশন যে এবার এটা ঘুরে এবার ন্যাশনাল লেভেলে চলে এসছে। অর্থাৎ এনি মেসেজ ফ্রম দ্য গভর্নমেন্ট গো ফার্স্ট ইন আ ডিভিশন, দেন গো ইন আ district, then come in a upajela, then go in a union, then go in a particular ward, and then go in a particular household. So this process actually run through the hierarchy and then go from the down to top and from top to down. So these are the process. এই প্রসেসটা আমরা কতটুকু মানছি আমাদের পুরো প্রজেক্ট প্ল্যানিং এর লক ফ্রেম, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট পার্ট। এবং এটাকে যত বেশি ডাউনওয়ার্ড করা যাবে, এটা ডিসেন্ট্রালাইজ তত বেশি হবে এবং প্রজেক্টটা বেশি সাস্টেইনেবল হবে। আমি বলেছিলাম যে আমাদের একসময় ডেভেলপমেন্ট তো এমন না যে উপর থেকে আমি কিছু ফেলে দিলাম আর মানুষজন এটা নিয়ে বড়লোক হয়ে গেল, এরকম কিছু না। তাহলে তো সবকিছুই আমরা জাহাজ থেকে ফেলতাম। জাহাজ থেকে আমরা ফেলি কখন? এইড গুলো ফেলি, কাপড় চোপড় ফেলি, যে সেখানে নামা যাচ্ছে না, উপর থেকে ফেলে দিলাম খাবার। সেগুলো আমরা আফ্রিকার অনেক কান্ট্রিতে দেখি, বাংলাদেশেরও অনেক জায়গায় দেখি, যেখানে হয় দ্য ফ্লাড কামস, দে ক্যান নট ল্যান্ড ইট, দেন ইউ ক্যান ড্রপ দ্যাট ওয়ান অ্যান্ড পিপল, এটা তো নষ্ট হয় অনেক জিনিস, বাট খুব কুইকলি এইড গুলো যাতে তাদের লাইফটাকে সেভ করে, যেমন খাবার পানির বোতলগুলো ফেলে দেওয়ার ব্যাপারটা রয়ে গেছে। এগুলো তাড়াতাড়ি দিলে হয়তো বা সে তাড়াতাড়ি সেভ করবে। এটা যদি নৌকা নিয়েও যাওয়া যায়, টেক্স হিউজ টাইম, খুব কুইকলি আমরা এটুকু ফেলি করি। খাবার পানি ওষুধপত্র এগুলো আমরা কমন যে ওষুধগুলো সেটা ফেলে দিই, তারপরে স্যালাইনটা ফেলে দিই, বার্লি ফেলে দিই, যাতে লোকজন বাচ্চাদের অনেক জিনিস ফেলি উপর থেকে, যাতে করে তারা এটা কালেক্ট করতে পারে। সো এটা ছাড়া বাকি যে ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে যে প্ল্যানগুলো আছে, সেটা এটা মুরগির খামার হওয়া থেকে শুরু করে মৎস্যের খামার হওয়া, সে করে ছাগল পালা থেকে শুরু করে গরু মোটাতাজাকরণ থেকে শুরু করে এগ্রিকালচারের অনেক বিষয় আমরা কিন্তু এই ডিসেন্ট্রালাইজড একটা ডাউনওয়ার্ড প্ল্যান সিস্টেমটা দেখতে পারবো। এবং প্রতিটা পদে আপনাকে অ্যাজাম্পশন হচ্ছে গাইড করবে। অ্যাজাম্পশন আপনাকে সবসময় প্রজেক্টটাকে সাংঘাতিকভাবে সতর্ক করে, সাংঘাতিকভাবে আপনাকে প্রিকশন করে যে এই প্রজেক্টটা কতটুকু বাস্তবসম্মত হবে। ইনপুট লেভেলে ধরলেন যে আপনি ইট পাওয়া যাবে লোকালি 700 টাকা হাজার ইট পাওয়া যাবে, 7,000 টাকা শত ইট পাওয়া যাবে ধরেন, এটা আপনি মনে করলেন যে ইটের ইয়েট হচ্ছে 700 গুণ 10 না 7,000 এরকম হচ্ছে। ধরেন এই যে ইট 1000 বা এত হাজার ইট কিনলে হলে আমার এত টাকা খরচ হবে। এটা যদি আমি লোকালি চিন্তা করি, তাহলে এটা ডাউনওয়ার্ড প্ল্যানটা হবে যে লোকালি যে ব্রিক ইন্ডাস্ট্রি গুলো আছে তারা এই ইটগুলো প্রডিউস করতে পারবে। যদি তারা না পারে, then you must have to bring it from the other উপজেলা for example or other union, সেখানে কিন্তু কমিউনিকেশন ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যাবে। এই ছোট্ট সিলি ম্যাটার গুলো যেন আমার প্রজেক্ট ডিজাইনিং এর মধ্যে লক ফ্রেমে থাকে, এটার জন্য লক ফ্রেমটাকে আমরা বলছি এটা কত টাকা প্ল্যান ডাউনওয়ার্ডস করা হয়েছে, এটা কতটা রিয়েলিস্টিক করা হয়েছে। বালি বলছেন আপনি লোকাল রিভার্স থেকে পাওয়া যাবে, সেটা পাওয়া যাবে কিনা এটা আপনাকে নিশ্চিত করতে হবে। বালির বাজারে খোঁজ লাগাতে হবে, আপনি শুধু লিখলেই হলো না যে বালিগুলো পাওয়া যাবে। আপনি যেই ওভিতে আসবেন তখনই ধরা পড়ে যাবেন যে লোকালি বালি পাঁচটা ব্রিক ইন্ডাস্ট্রি এই ইউনিয়নে আছে, তাদের সাথে যোগাযোগ করা হয়েছে জানুয়ারির
জানুয়ারি মাসে, এবং তারা বলেছে লোকালি তারা ইউনিটের সাপ্লাই দিতে পারবে। ওভিআইতে যদি এই কথাটা আপনি না লিখেন তাহলে এই প্রজেক্টটা কোনো দিন বাস্তবায়ন হবে না। আপনি বলছেন লোকালি ভলেন্টিয়ার পাওয়া যাবে একটা কমিউনিটি লাইব্রেরি করার জন্য, ইউ মাস্ট হ্যাভ টু কন্ট্যাক্ট দ্য লোকাল ভলেন্টিয়ার। সার্ভের মাধ্যমে, মাইকিং করে, পোস্টারের মাধ্যমে যে অনেক লোক জানিয়েছে তারা এই কমিউনিটি লাইব্রেরিতে ভলেন্টিয়ার হিসেবে কাজ করবে। তাহলে আপনি লিখতে হবে জানুয়ারির 5 তারিখে বা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটা সার্ভে করা হয়েছিল, সেখানে অনেক প্রায় 10 জন মানুষ এই প্রতিষ্ঠানে ভলেন্টারি কাজ করার জন্য ইচ্ছা পোষণ করেছেন। তাদের নামগুলো এই টেলিফোন নাম্বারে এগুলো থাকতে হবে। সো প্রজেক্টটাকে আপনাকে ডাউনওয়ার্ড করতেই হবে, এছাড়া প্রজেক্টগুলো আপনি গ্রাসরুট লেভেলে বাস্তবায়ন করতে পারবেন না। সব জায়গায় তো কনস্ট্রাকশন ফার্ম থাকে না, সব জায়গায় তো পেট্রোল স্টেশন থাকবে না, অনেক প্রজেক্ট থাকবে ডেভেলপমেন্ট রিলেটেড, যেমন স্যানিটেশন প্রজেক্টের কথা বললাম। যাদের জন্য স্যানিটেশন তারা তো গ্রাসরুট লেভেলের সাধারণ মানুষ, তারা তো স্যানিটেশন এই আইডিয়াটা নিতে হবে এবং এটাকে পালন করতে হবে। তারা যদি মাঠে টয়লেট চালিয়ে যায় তাহলে তো স্যানিটেশন কার্যকর হবে। তো তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তোমাদের এই ধরনের কাজ করা হবে, তোমরা কি এখানে কাজ করতে রাজি আছো কিনা। তারা যদি বলে তাহলে লিখতে হবে যে আপনি কমিটির একটা সার্ভেতে দেখা গেছে যে আমি যদি এই ধরনের স্যানিটেশন ব্যবস্থা দিই তাহলে প্রায় 90% লোক তারা বলেছে যে তারা সব ধরনের সহযোগিতা করবে। এই কথাটা আপনার প্রজেক্টের মধ্যে ডেফিনেটলি থাকতে হবে, এছাড়া প্রজেক্টটা রিলায়েবল হবে না। অ্যাসাম্পশনে সেই কথাটা বলে দিচ্ছে যে হ্যাঁ সার্ভের মাধ্যমে দেখা যাচ্ছে লোকজনগুলো পার্টিসিপেট করবে, এটা বলেছি আমি। এখানে আমি অ্যাসাম্পশনে লিখবো যে না, লোকাল লোকদের পার্টিসিপেশন পাওয়া যাবে। কথাটা এরকম, আপনি একটা ফার্মিং করতে চাচ্ছেন, আপনি ইনপুট লেভেলে বলছেন যে লোকাল ফার্টিলাইজার যে জৈব সার এটা আপনি ইউজ করবেন, জৈব সার অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, তাহলে আপনার ওইখানে অ্যাজাম্পশন লেভেলে হবে যে জৈব সার লোকালি অ্যাভেলেবেল হবে আশা করা যাচ্ছে। এটা যদি না লিখেন তাহলে কিন্তু আপনি প্রজেক্টের মধ্যে আনরিয়েলিস্টিক হচ্ছে যে এই জৈব সার হয়তো বা 3 মাস পরে নাও পাওয়া যেতে পারে, তাহলে আপনি এই প্রজেক্টটা বাস্তবায়ন হবে না। বলছেন যে আপনি ব্যাংকের কাছ থেকে টাকা পাবেন, আপনাকে অবশ্যই অ্যাসাম্পশনে লিখতে হবে যে ব্যাংক আগামী 2030 সাল নাগাদ পর্যন্ত কমিটমেন্ট করেছে যে আমাদেরকে টাকা দিবে, তাদের টাকা দেওয়ার গতি অব্যাহত থাকবে। শুধু তাই না, আপনাকে বিকল্প ব্যাংকিং এর ব্যবস্থা করতে হবে, যে বিকল্প যদি এই ব্যাংক টাকা না দেয় তাহলে বিকল্প আরো একটা ব্যাংক আছে, তারা মনে করা হচ্ছে যে তারা আমাদেরকে সহযোগিতা করবে। সো তাহলে একটা গভর্নমেন্ট যখন এই প্রজেক্টটা দেখবে তখন বলছে যে সে তো খুঁটিনাটি সব বিষয় এখানে নিয়ে এসছে, তার তো আর হারানোর কিছু নেই, বা এই প্রজেক্টটা ইমপ্লিমেন্টেশন লেভেলে ঝামেলা হওয়ার কথা না, কারণ সে অনেকগুলো সাবস্টিটিউট রেখেছে। সো এই কারণেই আমরা বলছি যে অ্যাসাম্পশন হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই এই ডাউনওয়ার্ডস প্ল্যানিং সিস্টেমে প্রজেক্ট ডিজাইনে সাংঘাতিকভাবে কাজ করে। আচ্ছা, আমরা পরের স্টেজটা আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। আপনি বলছেন যে হচ্ছে আমরা প্ল্যানটা ডাউনওয়ার্ড করব, তাহলে সেটা দেখা যাচ্ছে যে এটা কি ডিসেন্ট্রালাইজেশন হলো কিনা, যে হ্যাঁ আমি এটা বুঝি না। আমি যে ধারণা নিয়ে আর কি পড়ছি, যে আমরা পড়ছি যে পলিসি লেভেল থেকে আসলে যেটা বলে দেয়া হয় অনেক সময় ফিল্ড রিয়ালিটি তার সাথে মিলে না। তো এখন ডাউনওয়ার্ডে যদি প্ল্যানটা করা হয় দেখা যাচ্ছে যে পলিসি মেকাররা সেটা জাস্ট তারা থ্রু করতেছে ডিভিশন বা জেলাতে, ডিস্ট্রিক্টে বা উপজেলাতে, সেটা হয়ে টায়ার দিয়ে ইউনিয়নে আসছে, বা ইদানিং ওয়ার্ড সভা যেটা বলা হয়েছে যে। তো এখন এটা হলে তো এই প্ল্যানটা আসলে সেটা ডিসেন্ট্রালাইজেশনের ভিতরে কিভাবে পড়ছে। আবার আমরা যদি প্ল্যানটা ডাউনওয়ার্ডে করি, যে আমরা অ্যাজাম্পশন আকারে আপনি দিয়েছেন যে অ্যাজাম্পশন আকারে আমি দিলাম, তারপরে এখানে আপনি বলেছেন যে অ্যান্ড থিঙ্ক আপওয়ার্ড, এই জায়গাটা আমি একটু আর কি বিষয়টা কনফিউজ, আপনি যদি ক্লারিফাই করতেন। ও আচ্ছা, এই থিঙ্ক আপওয়ার্ড মানে যে আপনি যদি ডাউনওয়ার্ড প্ল্যানটা পারফেক্টলি করেন তাহলে আপনি নেক্সট স্টেজে উপরের দিকে যেতে পারবেন, তাই বলছো? যে ওই যে ইফ এন্ড দেন এর প্রশ্ন আছে না, যদি আপনি একটা অ্যাসাম্পশনকে স্বীকার করেন নেক্সট অ্যাসাম্পশন আপনার আসবে, যদি আপনি অ্যাক্টিভিটিসটা ঠিক দেন দেন আউটপুটে যেতে পারবেন। তাই বলছে যে এইখানে যদি ঠিকঠাক মতো হয় তাহলেই আপনি আউটপুটে যেতে বলছেন। তাই বলছে যে এটা তো অবশ্যই ডিসেন্ট্রালাইজড, কিন্তু এই ডিসেন্ট্রালাইজড প্ল্যানটা আপনাকে উপরের দিকেও, যে আপনি একটা প্রশ্ন করলেন না এটা প্ল্যানিং এর সাথে কন্ট্রাডিক্ট করছে কিনা,
এই ব্যাপারটা আপনাকে আরো বেশি পিউরিফাইড করবে যে আমরা যদি রিয়েল কনটেক্সটকে কিছুটা কনসিডার করে এই প্ল্যানটাকে মাথায় রাখি তাহলে আরো ভালো হয় আর কি, আমাকে আরো বেশি প্রিকশন দেবে। তাহলে এটা কি টপ ডাউন মডেল হচ্ছে, যেটা টপ থেকে ডাউন পর্যন্ত আসতেছে, এটা কি ডাউনওয়ার্ড মডেল? হ্যাঁ, না এটার মধ্যে দুটোই থাকছে। আমরা বলতেছি আমাদের থিমের মধ্যে আমাদের থিঙ্কিং থাকবে এটা ডিসেন্ট্রালাইজড, কিন্তু আমাদেরকে উপরের দিকে যেতে হবে, প্ল্যানটা উপরের দিকে না, আমাদের ডিজাইনটা বলছি যে আপওয়ার্ড দিকে যেতে হবে সেটা বলছি, এবং এটা সব ক্ষেত্রে ইনপুট আউটপুট এবং পারপাস এবং গোলের লেভেলে। আমরা বলতেছি না যে এইটা যদি ইনপুট লেভেলে থাকে তাহলে এটার আউটপুট আপনি এটা পাবেন, এইটার আউটপুট যদি পুরাটা থাকে তাহলে আপনি পারপাসে যেতে পারবেন, আপনার এই পারপাস যদি থাকে তাহলে গোলে যেতে পারবেন। এইরকম একটা জার্নি প্ল্যান এটাকে বলছি আমরা, জাম্পিং। আচ্ছা, তাহলে আমরা এখন একটু ব্রেকে চলে যাই, আমরা 30 মিনিটস ব্রেক দিই, তারপরে আমার মনে হয় যে আমি যেতে পারবো কিনা, অনেকগুলো স্লাইডই আছে এখানে। এনিওয়ে আমরা 30 মিনিটস ব্রেক নিয়ে আমরা নামাজটা পড়ে 4:30টায় জয়েন করব। মামুন আছেন আমাদের সাথে? কি 30 মিনিটস দিব নাকি বলেন, নাকি 20 মিনিটস দিব বলেন? মামুন স্যার মনে হয় নাই স্যার, আচ্ছা। 20 মিনিটস স্যার, দিলে 20 better মিনিট হয়। আর একটু ব্রেক টাইম কমাই দিয়ে স্যার 5টার মধ্যে শেষ করতে পারলে ভালো স্যার। তাহলে 20 মিনিটস দিই, আমরা হ্যাঁ। 4:20 ব্যাক করব। 4:20 ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। ওকে স্যার। Okay, so-